ওয়েলকাম টু মাই ক্লাস, ওয়েলকাম টু আওয়ার একাডেমি। হাই বন্ধুরা, তোমাদের প্রিপারেশান কেমন চলছে? আজকে আমি শুরু করব অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন। এই অ্যাটমিক স্ট্রাকচারের আমি আগের দিনে একটা ক্লাস নিয়েছি, আজকে এটা আমাদের সেকেন্ড ক্লাস। যদি আগের ক্লাসটা তোমরা না দেখে থাকো তাহলে আগের ক্লাসটা দেখে নাও, না হলে এই ক্লাসটা তোমাদের বুঝতে খুব অসুবিধা হবে। এটা অ্যাটমিক স্ট্রাকচারের সেকেন্ড ক্লাস। আমি আজকে বাকি পার্টগুলো পড়াবো। অ্যাটমিক স্ট্রাকচার থেকে ইম্পর্টেন্ট বাকি টপিকগুলো আজকে ডিসকাস করব। দেখো, প্রথমেই অ্যাটমিক স্ট্রাকচার থেকে যেটা পড়াবো, পরমাণু ক্রমাঙ্ক। এই পরমাণু ক্রমাঙ্ক বিষয়টা কি? পরমাণু ক্রমাঙ্ক, একটা কথা আমি বলে দিই যে তোমাদের যেসব এক্সামগুলোকে আমি ফোকাস করে পড়াচ্ছি সেটা হলো WBCS, RRB, NTPC, CGL, CHSL, আপার প্রাইমারি, সিটেট, এইগুলো। এই এক্সামগুলোতে অ্যাটমিক স্ট্রাকচারের আজকের যে ক্লাসটা পড়াবো এখানে একটা ভালো ওয়েটেজের মার্কস থাকে, সুতরাং এখান থেকে তোমরা স্কোর করতে পারবে যদি তোমরা চাও। সুতরাং তোমরা এই ক্লাসটা ভালো করে অ্যাটেনশান দিয়ে দেখো, আর আমি যা যা লিখছি তোমরা একটা খাতা নিয়ে পেন নিয়ে বসো আর ক্লাসটা টুকে নাও। দেখো, পরমাণু ক্রমাঙ্ক বিষয়টা কি? কোনো মৌলের পরমাণুতে সেই পরমাণুর মধ্যে নিউক্লিয়াস আছে, আর সেই নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকে সেটাই হলো পরমাণু ক্রমাঙ্ক। প্রোটনের সংখ্যা প্রোটনের সংখ্যা কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে সেটাই হলো তার পরমাণু ক্রমাঙ্ক। আবার দেখো, আগের ক্লাসে পড়িয়েছি একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে, সুতরাং প্রোটনের সংখ্যা ইকুয়াল টু ইলেকট্রনের সংখ্যা। তাহলে কোনো মৌলের পরমাণু নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে বা যতগুলো ইলেকট্রন থাকে সেটাই হলো তার পরমাণু ক্রমাঙ্ক। এক্সাম্পল কি? মনে করো আমরা এক্সাম্পল নিচ্ছি কার্বন, খুব পপুলার একটা অ্যাটম। কার্বনের পরমাণুর নিউক্লিয়াসে 6টা প্রোটন থাকে, আর ইলেকট্রন থাকে কটা? 6টা ইলেকট্রন থাকে। সুতরাং কার্বনের পরমাণু ক্রমাঙ্ক কত? 6। অতএব কার্বনের তোমরা সংকেতটা কিভাবে লিখবে, আর এই পরমাণু ক্রমাঙ্ক কিভাবে এক্সপ্রেস করা হয়, কিভাবে প্রকাশ করা হয়? দেখো, এইভাবে তোমরা কার্বনের এটা চিহ্ন, কার্বন লিখলে তার নিচে এখানে তার পরমাণু ক্রমাঙ্কটা লিখলে, অর্থাৎ 6। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো ফসফরাস। সেই ফসফরাসের পরমাণু নিউক্লিয়াসে কতগুলো প্রোটন থাকে? 15টা। কতগুলো ইলেকট্রন থাকে? যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে, সুতরাং 15টা ইলেকট্রন থাকবে। সুতরাং এর পরমাণু ক্রমাঙ্ক, ফসফরাসের পরমাণু ক্রমাঙ্ক 15। কীভাবে এটাকে এক্সপ্রেস করবে? 15 P15। এইবার দেখো, এখানটা একটা মাস থাকে, এই মাথায় একটা মার্কস থাকে, এটা যেমন 12। এই মাস নাম্বারটা আমি এক্ষুনি পড়াবো। ফসফরাসের 31। পরমাণু ক্রমাঙ্ক বুঝতে পারলে এইবার আমি আসছি মাস নাম্বার। পরমাণু ক্রমাঙ্ক আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা আসছি মাস নাম্বার বা ভর সংখ্যা। ভর সংখ্যা কি? পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা। প্রোটন
প্লাস নিউট্রন এর সমষ্টি, এই দুটোর যোগফলকে বলা হয় ভর সংখ্যা বা মাস নাম্বার। তাহলে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো মনে করো কার্বন, সেই কার্বন এক্সাম্পল আমাদের কার্বন নিচ্ছি। এই কার্বনেতে কতগুলো প্রোটন থাকে? আমরা একটু আগেই পরমাণু ক্রমাঙ্ক পড়ানোর সময়তে বলেছি প্রোটন থাকে 6টা, নিউট্রন কটা থাকে সেটা ডিপেন্ড করে, অনেক সময় অ্যাটম পরমাণু টু পরমাণু ভ্যারি করে। এখানে সাপোজ ধরো আমি আছি 6টা নিউটন, 6টা প্রোটন 6টা নিউটন, সুতরাং মাস নাম্বার কত? 12। অতএব এটাকে তুমি এক্সপ্রেস করবে কিভাবে? কার্বন 6 আর এখানে মাথায় হবে 12। এই 6টা আমরা বলে দিয়েছি আগের ক্লাসে, মানে আগের স্লাইডে। এটা পরমাণু ক্রমাঙ্ক আর মাথায় ভর সংখ্যা লেখা হবে। ভর সংখ্যা কি? প্রোটন প্লাস নিউটনের সমষ্টি হলো ভর সংখ্যা। কার্বনের ক্ষেত্রে প্রোটন আছে 6টা, নিউটন আছে 6টা। আরেকটা এক্সাম্পল নিচ্ছি, মনে করো ফসফরাস। এই ফসফরাসের ক্ষেত্রে প্রোটন কটা আছে? আমরা একটু আগেই পড়েছি 15টা। নিউট্রন কটা আছে? নিউটন আছে 16টা। সুতরাং ভর সংখ্যা কত? 31। দেখো রিলেট করার চেষ্টা করো। আমি বলেছি ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন প্লাস নিউটন। ফসফরাসের ক্ষেত্রে এই প্রোটন সংখ্যা কত? 15, নিউটন সংখ্যা কত? 16, দুটোর সমষ্টি কত? 31। এইবারে এটা আমরা কিভাবে ভর সংখ্যাকে এক্সপ্রেস করব? বলেছি ভর সংখ্যা লেখার সময় আগে তোমরা লিখবে এই পরমাণুর সাইনটা, অর্থাৎ ফসফরাসের চিহ্ন পি, তার পরমাণু ক্রমাঙ্ক নিচে আমরা 15 বলে দিয়েছি। পরমাণু ক্রমাঙ্ক আমরা আগের ক্লাসে বলেছি যে কতগুলো প্রোটন থাকে। দেখো 15টা প্রোটন আছে, আমরা এখানেও সেই একই জিনিস লিখেছি, 15টা প্রোটন আছে। এইবারে মাথায় লিখব ভর সংখ্যা, মানে 31। দেখো 31 দেখতে পেয়েছো? 31 কী করে পেলাম? 15 প্লাস 16 ইকুয়াল টু 31। এই 31টা এখানে গেল। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো এটা। তাহলে পরমাণু ক্রমাঙ্ক আর ভর সংখ্যাটা আমাদের ক্লিয়ার হলো। এইবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এইগুলো নিয়ে ডিসকাস করব। পরীক্ষাতে পরমাণুর গঠন থেকে মেনলি এই আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন থেকে কোশ্চেন আসে। প্রথমেই আমরা লিখছি, দেখো আইসোটোপ। আইসোটোপ, আইসোটোপ কাকে বলি? আমাকে বারংবার পেনটা চেঞ্জ করতে হচ্ছে। পেনটা যদি আমার পকেটে রাখা যায় তাহলে ভালো হয়। ঠিক আছে, দেখো আইসোটোপ কী বলছে? একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্কটা সমান, পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ পারমাণবিক সংখ্যা, এই পরমাণু ক্রমাঙ্কটা কি? সমান, কিন্তু নিউটন সংখ্যা ডিফারেন্ট। নিউটন সংখ্যা আলাদা, তাদের বলা হচ্ছে আইসোটোপ। আমি আরেকবার বলছি, আই রিপিট, একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের এই পরমাণু ক্রমাঙ্ক সমান কিন্তু নিউটন সংখ্যা আলাদা, তাদের বলা হচ্ছে আইসোটোপ। আমি এক্সাম্পল দিলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। মনে করো আমরা হাইড্রোজেন, খুব পপুলার একটা অ্যাটম হাইড্রোজেন। হাইড্রোজেনের আমরা 3টে পরমাণু নিচ্ছি, 1H1, এইটা একটা পরমাণু আইসোটোপ। হাইড্রোজেনের এটা একটা আইসোটোপ। 2H1, 3H1। এইবারে দেখো H1 এই আইসোটোপটার কথা বিচার করো। এই আইসোটোপটার পরমাণু ক্রমাঙ্ক কত?
আমরা একটু আগেই বলেছি দেখো পরমাণু ক্রমাঙ্ক এই নিচেটাই লেখা থাকে, অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক হলো 1। আমি একবার লিখে দিচ্ছি, পরমাণু ক্রমাঙ্ক কত? 1। এই 2H1 এই আইসোটোপটার পরমাণু ক্রমাঙ্ক কত? 1। দেখো এখানেও একই আছে। এই 3H1 এই আইসোটোপটার পরমাণু ক্রমাঙ্ক কত? দেখো এখানেও 1 আছে। আচ্ছা, এই আইসোটোপটার ভর সংখ্যা কত? ভর সংখ্যা আমরা আগেই বলেছি মাথাতে লিখি, আমরা এই মাথায় লেখা আছে, অর্থাৎ ভর সংখ্যা 1। এই আইসোটোপটার ভর সংখ্যা কত? ভর সংখ্যাকে ইংলিশে বলা হয় মাস নাম্বার। এই আইসোটোপটার ভর সংখ্যা কত? 2। এই আইসোটোপটার ভর সংখ্যা কত? 3। এখান থেকে আমরা ইনফরমেশান যেটা পেলাম, এটার পরমাণু ক্রমাঙ্ক 1, এটা 1, এটারও 1। ভর সংখ্যা এটার কত? 1, এটা 2, এটা 3। এবারে তুমি আমরা ডেফিনেশানে এসো। পরমাণু ক্রমাঙ্ক দেখো সবারই সমান, দেখো সবারই 1 পরমাণু ক্রমাঙ্ক, সবারই পরমাণু ক্রমাঙ্ক 1। নিউটন সংখ্যা আলাদা। এইবারে দেখো আমরা ভর সংখ্যা মানে কি পেয়েছি? প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। ভর সংখ্যা মানে আগের ক্লাসে আমরা পড়েছি প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। তাহলে এটার ক্ষেত্রে ভর সংখ্যা মানে 1, আর পরমাণুর নিউক্লিয়াসে আগে প্রোটন থাকবে তারপরে নিউটন। তাহলে এর ভর সংখ্যা 1, মানে এখানে একটা কালিটা আলাদা ইউজ করি, নিউটন সংখ্যা কত? 1। আচ্ছা দেখো এই 2H1 এই আইসোটোপটার ক্ষেত্রে ভর সংখ্যা 2। ভর সংখ্যা 2 মানে প্রোটন সংখ্যা আমরা পেয়েছি কি 1, আর ভর সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা, অর্থাৎ 2 থেকে এই প্রোটন সংখ্যা 1 যদি বিয়োগ করে দিই তাহলে নিউটন সংখ্যা কত হলো? 1। আবার দেখো এইটার ক্ষেত্রে ভর সংখ্যা 3। ভর সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা, অর্থাৎ দেখো P প্লাস N এইটা ইকুয়াল টু এইটার ক্ষেত্রে 3। আমরা জানি প্রোটন সংখ্যা কত এইটার, 3H1 এর প্রোটন সংখ্যা কত? 1 প্লাস N ইকুয়াল টু 3। তাহলে N এর মান কত? 2। তাহলে এটার ক্ষেত্রে N এর মান 2, অর্থাৎ নিউটন সংখ্যা 2। তাহলে এই যদি হাইড্রোজেনের এক্সাম্পলটা দেখো এটার ক্ষেত্রে নিউটন সংখ্যা 1, এটার ক্ষেত্রে 2, এটার ক্ষেত্রে 3, অর্থাৎ এই তিনটে এরা হলো পরস্পরের আইসোটোপ, হাইড্রোজেনের আইসোটোপ। আমি তোমাদের আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো বোঝার চেষ্টা করো। কার্বন, দেখো আমরা নিচ্ছি কার্বন। কার্বনের 3টে আইসোটোপ আছে, দেখো কার্বন 6, 12, এখানে আছে কার্বন, এটা 6, এটা 13, এটা আছে কার্বন, এটা আছে 6, এটা আছে 14। তাহলে এই কার্বন 6, 12 এটার প্রোটন সংখ্যা কত? 6, এই যে 6 আছে এখানে। নিউটন সংখ্যা কত? এই আমি বলেছি এখান থেকে এইটা বিয়োগ করবে, মানে এই মাস নাম্বার থেকে এই 6টা বিয়োগ করে দেবে, যেটা থাকবে সেটাই হলো নিউটন সংখ্যা। সুতরাং এখানে নিউটন সংখ্যা 12 মাইনাস 6 দিস ইকুয়াল টু 6। এক্ষেত্রে দেখো এখানে যেটা থাকবে সেটা হলো প্রোটন সংখ্যা, অর্থাৎ প্রোটন সংখ্যা মানে কত? 6। নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা বিয়োগ করার সময় বলেছি এইটা থেকে এইটা বিয়োগ করবে, তাহলে হলো নিউটন সংখ্যা। নিউটন সংখ্যা কত হলো? 13 মাইনাস 6 মানে 7। এটার ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত? দেখো 6, এই যে 6 আছে এই 6টা হলো এই 6টা, আর এই 14 থেকে 6 বিয়োগ করবে যেটা হবে সেটাই হলো নিউটন সংখ্যা, অর্থাৎ নিউটন সংখ্যা কত হলো এখানে? 8 আর 6 14, 8 মানে 14 মাইনাস 6 ইকুয়াল টু 8। অর্থাৎ এই তিনটে কার্বন 12, কার্বন 13, কার্বন 14 এগুলো হলো পরস্পরের আইসোটোপ। আশা করি আইসোটোপটা ক্লিয়ার হয়েছে। আরও যদি কারোর কোনো অসুবিধা থাকে আমাকে ফোন করে জিজ্ঞেস করবে। এবার আমরা আসছি আইসোবার।
আইসোবারটা কি দেখো, দুটি মৌলের পরমাণু যাদের ভর সংখ্যাটা সমান, ভর সংখ্যা সমান, কিন্তু প্রোটন সংখ্যাটা আলাদা। তাদের বলবো আমরা আইসোবার। বিভিন্ন মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, তাদের বলবো আইসোবার। একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে, দেখো এক্সাম্পল নাও তুমি আর্গন। আর্গনের পরমাণু ক্রমাঙ্ক কত বলেছি? 18। এটা তোমরা জেনে যাবে, আমি একটা পরমাণু ক্রমাঙ্কের ক্লাস নেব, মানে কার কত পরমাণু ক্রমাঙ্ক সেটা বইয়ে দেখে নেবে। আর্গনের পরমাণু ক্রমাঙ্ক 18, মাস নাম্বার কত? 40, মানে ভর সংখ্যা। সঙ্গে আরেকটা নিচ্ছি, দেখো ক্যালসিয়াম। এই ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 20। লেখাটা তোমরা বুঝতে পারছো না, এটা ভালো করে পরমাণু ক্রমাঙ্ক 20, মাস নাম্বার মানে ভর সংখ্যা = 40। এইবারে দেখো এই দুটোকে তুমি কম্পেয়ার করো, এই দুটো পরমাণুরই ভর সংখ্যাটা দেখো 40 সমান, তাহলে মিলে যায়। দেখো ভর সংখ্যা আমি বলেছি সমান, তার মানে ভর সংখ্যা সমান। দেখো বলেছি প্রোটন সংখ্যা আলাদা, দেখো এর প্রোটন সংখ্যা আছে 18, এর প্রোটন সংখ্যা আছে 20, তার মানে এই দুটো পরস্পরের আইসোবার। দেখো আমাদের ফর্মুলাতে মিলে গেছে। ফর্মুলা কি বলেছে? ভর সংখ্যা সমান, প্রোটন সংখ্যা আলাদা। তাহলে এখানে আর্গনের ক্ষেত্রে ভর সংখ্যা দেখো 40, ক্যালসিয়ামের ক্ষেত্রেও ভর সংখ্যা 40। প্রোটন দিয়ে বিচার করো, প্রোটন সংখ্যা আলাদা, আর্গনেরও প্রোটন সংখ্যা আলাদা, মানে এর 18 এর 20 অর্থাৎ আলাদা, সুতরাং এরা পরস্পরের আইসোবার। নেক্সট আমরা আসছি আইসোটোপ। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে ফোন করে জিজ্ঞেস করবে, ডেসক্রিপশান বক্সে আমার ফোন নম্বর দেওয়া থাকবে, বা আমাকে তোমরা ফেসবুকে পেয়ে যাবে, সেই কাজিজুল বলে চেক করবে, আমাকে ফেসবুকে পেয়ে যাবে, ফেসবুকে মেসেজ করবে। এবার আমরা আসছি আইসোটোন। আইসোটোন আইসোটোন বিষয়টা কি দেখো, বিভিন্ন মৌলের পরমাণু যাদের ক্ষেত্রে নিউটন সংখ্যাটা সমান। দেখো এই টোন, এই কথাটা থেকে নিউটন আসছে। টোন আমি ঠিকটা বলে দিচ্ছি পরে। একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের ক্ষেত্রে নিউটন সংখ্যাটা সমান, নিউটন সংখ্যা সমান হয়েছে, কিন্তু প্রোটন সংখ্যাটা আলাদা। তাদের বলা হবে আইসোটোন। বিভিন্ন মৌলের পরমাণু যাদের নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, তাদের বলবো আইসোটোন। মনে রাখার ট্রিক কি দেখো, এই যে দেখো এখানে এই টোন কথাটা আছে, এই টোন থেকে দেখো আমি নিউটন, অর্থাৎ নিউটন সংখ্যা সমান। আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তোমাদের। এক্সাম্পল নাও, সাপোজ ধরো কী কী এক্সাম্পল নেবে বলো তো। সিলিকন নাও এক্সাম্পলটা। সিলিকনের পরমাণু ক্রমাঙ্ক কত জানো? 14, আর ভর সংখ্যা 31। আর ফসফরাস নাও, ফসফরাসের পরমাণু ক্রমাঙ্ক 15, আর ভর সংখ্যা হলো 31। এই দুটো আমরা পরমাণু নিলাম। সিলিকন পরমাণু ক্রমাঙ্ক 24, ভর সংখ্যা 31, ফসফরাস পরমাণু ক্রমাঙ্ক 15, ভর সংখ্যা 31। তাহলে এইবারে দেখো এখানে বলছি প্রোটন সংখ্যা আমরা দেখি, দেখো এতে প্রোটন সংখ্যা কত আছে, সিলিকনেতে প্রোটন সংখ্যা কত আছে? 14। এই ফসফরাসে প্রোটন সংখ্যা কত আছে? 15। এইবার আসছি নিউটন সংখ্যা।
দেখো নিউটন সংখ্যা কিভাবে বার করবো আমরা এর আগেই বলেছি, এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা বিয়োগ করবে, যেটা হলো সেটাই হলো নিউটন সংখ্যা। তার মানে এখানে নিউটন সংখ্যা কত, 31 থেকে 14 বিয়োগ করলে যেটা হবে সেটাই নিউটন সংখ্যা। অর্থাৎ এখানে নিউটন সংখ্যা কত বলো, 16। এই আইসোটোনটার ক্ষেত্রে ভেবে দেখো, এখানে নিউটন সংখ্যা কত, 31 থেকে 15 বিয়োগ করবো, যেটা হবে সেটাই। অর্থাৎ নিউটন সংখ্যা ইকুয়াল টু 31 মাইনাস 15 দিস ইকুয়াল টু 16। এইবারে আমাদের সূত্রতে এসো। সূত্র কি বলেছে, নিউটন সংখ্যা সমান হবে, দেখো নিউটন সংখ্যা সমান, দেখো এখানে 16টা আছে নিউটন, এক্ষেত্রেও আছে 16টা নিউটন। প্রোটন সংখ্যা আলাদা, দেখো প্রোটন সংখ্যা এখানে আছে 14, এখানে আছে 15। প্রোটন সংখ্যা তাহলে আলাদা হলো, অর্থাৎ এরা দুজন পরস্পরের আইসোটোন। এখান থেকে এই কোশ্চেনটা গেল। এরপরে আমরা আসবো, এখান থেকে লটস অফ কোশ্চেন উইল কাম ইন এক্সাম। আইসোটোপ, আইসোটোন, আইসোবার হলো। এইবার আমি আরও কতগুলো এক্সাম ওরিয়েন্টেড বিষয় ডিসকাস করব। তার মধ্যে একটা দেখো, একটা এক্সাম্পল দিয়ে আগে মনে করো কোনো একটা খেলার টিম, সেই খেলার টিমেতে কোনো একটা প্লেয়ারকে কীভাবে আইডেন্টিফাই করে। প্লেয়ারের টি শার্টে মানে জার্সিতে জার্সির নাম্বার দেওয়া থাকে, প্লেয়ারের নাম থাকে, সে ব্যাটিং না ব্যাটসম্যান নাকি বোলার থাকে, কোন সাইডে খেলছে, উইকেট কিপার নাকি ফিল্ডার। ঠিক সেই রকম একজন প্লেয়ারকে আমরা একটা যে কোনোভাবে আইডেন্টিফাই করি। সে আইডেন্টিফাইটা কীভাবে, তার নাম, তার জার্সি নাম্বার বা তার পজিশান, এইভাবে আইডেন্টিফাই করি। ঠিক সেই রকম একটা পরমাণুর মধ্যে, একটা পরমাণু আমি ছবি আঁকছি, দেখো এটা হলো একটা পরমাণু আঁকলাম। এই পরমাণুর মধ্যে এই মাঝেরটা হলো পরমাণুর নিউক্লিয়াস। আমি একটু ভালো করেই ছবিটা আঁকি। মাঝের গোলটাও ঠিক করিয়ে আঁকি। এটা হলো পরমাণুর নিউক্লিয়াস। নিউক্লিয়াসের বাইরে এইগুলো সব একটা কক্ষপথ। আমি আবার আঁকছি কক্ষপথ। এই দিকটা একদম ভুল হয়ে গেল, মানে ঠিক সমান হলো না। এগুলো এক একটা কক্ষপথ। এবারে কক্ষপথে ইলেকট্রন আছে, দেখো এইটা হচ্ছিল নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কী কী থাকে আমি বলেছি, নিউটন থাকে, এন ফর নিউটন আর পি ফর প্রোটন। আর এই নিউক্লিয়াসের বাইরে এই কক্ষপথগুলোতে ইলেকট্রন থাকে। এগুলো তো সব ইলেকট্রন আছে। তাহলে এই ইলেকট্রনগুলোকে আমরা আইডেন্টিফাই করতে হবে। কোন ইলেকট্রন, এই ইলেকট্রনটার কী পরিচয়, এই ইলেকট্রনটার কী পরিচয়, এই ইলেকট্রনটার কী পরিচয়, এই ইলেকট্রনটার কী পরিচয়। সেইগুলো ইলেকট্রনদের আইডেন্টিফাই করার জন্য একটা প্রসেস নিয়ে এলাম। আমি নিয়ে আসিনি, বিজ্ঞানীরা নিয়ে এসছে, আমি তোমাদের পড়াচ্ছি। তো সেই জন্য ইলেকট্রনকে আইডেন্টিফাই করার জন্য কতগুলো মেথড দেখো, মানে কতগুলো জিনিস আমরা আছে, সেগুলো হলো কোয়ান্টাম নাম্বার। এই কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা ইলেকট্রনগুলোকে আইডেন্টিফাই করব। সেই কোয়ান্টাম নাম্বারগুলো কী কী আছে, 4 ধরনের কোয়ান্টাম নাম্বার আছে। তার মধ্যে 2টো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, আর বাকি 2টো তোমাদের লাগবে না। প্রথম কি, মুখ্য কোয়ান্টাম নাম্বার। বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। 2 এলো গৌণ কোয়ান্টাম নাম্বার। 3 এলো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। 4 এলো
স্পিন কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। এই চারটে কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম নাম্বার বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, গৌণ কোয়ান্টাম নাম্বার বা সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার, এই চারটে কোয়ান্টাম নাম্বার দিয়ে আমরা ইলেকট্রনগুলোকে আইডেন্টিফাই করব। তাহলে প্রথমেই আমরা আসছি, দেখো কোয়ান্টাম, মুখ্য কোয়ান্টাম নাম্বার দিয়ে একটু ডিসকাস করি। এই প্রথম দুটো থেকে কোশ্চেন আসবে, সেকেন্ড দুটো থেকে কোনো কোশ্চেন আসে না, ইউজুয়ালি আসে না, অনেক সময় আসে। দেখো মুখ্য কোয়ান্টাম নাম্বার কি? মুখ্য কোয়ান্টাম নাম্বার হলো এই নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনগুলো কত নম্বর কক্ষপথে আছে সেটা ডিফাইন করে। এই মুখ্য কোয়ান্টাম নাম্বার কি করে? নিউক্লিয়াস থেকে কত নম্বর কক্ষপথে ইলেকট্রনগুলো আছে সেটা ডিফাইন করে। যেমন মনে করে এই কক্ষপথ, এটার n ইকুয়াল টু কত 1, এই কক্ষপথের n ইকুয়াল টু কত 2, এই কক্ষপথটার n ইকুয়াল টু কত 3। আবার এগুলো ইংরেজি আলফাবেটিক ডিজিট দিয়েও এক্সপ্রেস করা যায়। কে ইকুয়াল টু n ইকুয়াল টু 1 1 হচ্ছে k তম সেল, n ইকুয়াল টু 2 মানে l তম সেল, n ইকুয়াল টু 3 মানে m তম সেল। তাহলে মুখ্য কোয়ান্টাম নাম্বারকে কী দিয়ে ডিনোট করা হয়? n দিয়ে ডিনোট করা হয়। n এর মান 1 হতে পারে যদি প্রথম কক্ষে ইলেকট্রন থাকে, মানে এই কক্ষপথটায়, দেখো এই কক্ষপথটায় ইলেকট্রন থাকে, তাহলে n এর মান হবে 1 বা k, 1 বা k তুমি যে কোনো লিখতে পারো, n ইকুয়াল টু 1 বা শুধু k। যদি দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে তাহলে n ইকুয়াল টু 2, অথবা এলও বলতে পারো যে এল তম সেলে আছে, কে সেল আর এটা হলো এল সেল। যদি তৃতীয় কক্ষপথে ইলেকট্রন থাকে তাহলে এন এর মান 3, অথবা বলতে পারো তুমি এম সেলে আছে ইলেকট্রন। তাহলে এই হলো মুখ্য কোয়ান্টাম নাম্বার। এখান থেকে কোশ্চেন যেটা, আরও একটা কোশ্চেন আসবে, মুখ্য কোয়ান্টাম নাম্বার দিয়ে এই সেলগুলোর এনার্জি ডিফাইন করা হয়। এখানে এই তিনটে সেল আমি এঁকেছি, দেখো কোন সেলের এনার্জি সব থেকে বেশি, যার এন ভ্যালু বেশি তার এনার্জি বেশি, যেই সেলের এন ভ্যালু বেশি সেই সেলের এনার্জিও বেশি। তাহলে দেখো এনার্জি, আমি এনার্জি অর্ডারটা যদি লিখি এখানে, এনার্জি অর্ডার কি দেখো, তাহলে এন ইকুয়াল টু 3 এর এনার্জি সব থেকে বেশি, n ইকুয়াল টু 2 এর এনার্জি তার থেকে বেশি, n ইকুয়াল টু 1 এর এনার্জি সব থেকে কম। তাহলে এই হলো মুখ্য কোয়ান্টাম নাম্বার। এবার আমরা আসবো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা গৌণ কোয়ান্টাম নাম্বার বা সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার। যেহেতু তোমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাই আমি বাংলায় লিখছি। গৌণ কোয়ান্টাম নাম্বার এই গৌণ কোয়ান্টাম নাম্বার কি করে? এই যে কক্ষপথগুলো আছে, দেখো এ একটা কক্ষপথ, এ একটা কক্ষপথ, এ একটা কক্ষপথ, এই কক্ষপথগুলোর শেপকে ডিটারমাইন করে। কোশ্চেন আসবে যে গৌণ কোয়ান্টাম নাম্বার কি করে? এই কক্ষপথগুলোর শেপকে ডিফাইন করে। এখান থেকে শুধু এই কোশ্চেনটাই আসবে, আর কিছু কোশ্চেন আসে না এখান থেকে। গৌণ কোয়ান্টাম নাম্বার থেকে আর কি কোশ্চেন আসবে? আর আসবে না। গৌণ কোয়ান্টাম নাম্বার 2 হলো। তারপরে আসবে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থেকে অনেক সময় জিমেন এফেক্ট বলে একটা জিনিস থাকে, কিন্তু ওগুলো তোমাদের লাগবে না। আর ম্যাগনেটিক হলো। আর স্পিন কোয়ান্টাম নাম্বার বা 3 আমি বললাম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, 4 বলেছিলাম স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম নাম্বার। সেখান থেকেও কিছু কোশ্চেন আসবে না। এই জিনিসগুলো তোমরা কোথা থেকে পড়বে? ক্লাস 12-এর মাইতি তেওয়ারি রায়ের বইটা আছে, ওখান থেকে পড়বে, বা বই পড়ার কোনো দরকার নেই। আমার এই ক্লাসগুলো তোমরা খাতায় টুকে নাও, আমি এক্সাম ওরিয়েন্টেডই পড়িয়েছি। এখান থেকে আর বাইরে কিচ্ছু কোশ্চেন আসবে না। আমি 6 বছর কেমিস্ট্রিতে আছি।
কোয়ান্টাম নাম্বার হলো। এবার আর একটা জিনিস বলো, এটা ডাইরেক্ট কোশ্চেন আসবে দেবে একটা, তোমাদের একটা WBCS মেন্সে বা প্রিলিমসে এবং আরও আপার প্রাইমারি সিটেট এইগুলোতে একটা ডাইরেক্ট কোশ্চেন ফিকে দেবে। কি? ডি ব্রগলি ওয়েভলেন্থ, ডি ব্রগলি সমীকরণ ডি ব্রগলি সমীকরণটা কি? ল্যামডা ইকুয়াল টু h/mv বা ল্যামডা ইকুয়াল টু h/p। পরীক্ষায় তোমাদের ডাইরেক্ট কোশ্চেন দেবে, পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন দেবে। কি কোশ্চেন দেবে? যে নিচের কোনটি ডি ব্রগলি সমীকরণ? ল্যামডা ইকুয়াল টু h/mv, দিস ইকুয়াল টু h/p। এখানে কোনটা কি? এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এমটা কি? মাস অফ ইলেকট্রন, ইলেকট্রনের ভর। ভিটা কি? ভিটা হলো, আমি আরেকটা কোশ্চেন, ভিটা কি? ভিটা হলো বেগ অফ ইলেকট্রন, স্পিড অফ ইলেকট্রন। বাংলায় লিখছি, বেগ মানে ইলেকট্রনের বেগ। তাহলে আর এই পিটা কি? এই পিটা হলো ইলেকট্রনের ভরবেগ। এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন দেবে, ডাইরেক্ট কোশ্চেন এটাই দেবে যে নিচের কোনটি ডি ব্রগলি সমীকরণ? ল্যামডা ইকুয়াল টু h/mv, এইটা ইকুয়াল টু h/p। ল্যামডা ইকুয়াল টু h/mv, দিস ইকুয়াল টু h/p। ল্যামডা কি? ল্যামডা হলো ওয়েভলেন্থ। এই ল্যামডাটা কি? ল্যামডা হলো ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। এখান থেকে এটা ডাইরেক্ট কোশ্চেন দেবে। আর কি কোশ্চেন দেবে? সেকেন্ড ক্লাস আমাদের হয়ে গেল, আমি এরপর একটা কোশ্চেন আনসার সিরিজ নিয়ে আসবো। এখান থেকে দেখো আর একটা কোশ্চেন অনেক সময় WBCS-এ আসে। কোশ্চেন হলো যে পরমাণু হলো অপশান দেবে নিস্তড়িত, পজিটিভ বা ধনাত্মক আধান বিশিষ্ট, তিনি আসবে ঋণাত্মক আধান বিশিষ্ট। পরমাণু নিস্তড়িত, ধনাত্মক আধান বিশিষ্ট, ঋণাত্মক আধান বিশিষ্ট, এই অপশান দেবে তিনটে। তোমার আনসার হবে পরমাণু হলো নিস্তড়িত। পরমাণু কেন নিস্তড়িত? দেখো আমরা এতক্ষণ ধরে বলে আসছি যে একটা পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো প্রোটন থাকে, অর্থাৎ ইলেকট্রন নেগেটিভ, প্রোটন পজিটিভ চার্জ। সুতরাং পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ পরস্পরকে প্রশমিত করে, সেই জন্য পরমাণু নিস্তড়িত। দ্যাটস অল টুডে। এই হলো আমাদের পরমাণু স্ট্রাকচারের সেকেন্ড ক্লাস। আমি থার্ড ক্লাস আর ফোর্থ ক্লাস নিয়ে আসবো, ক্লাসগুলো দেখবে আর আশা করি ভালো লাগবে, তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। যদি ক্লাসটা ভালো লাগে একটা লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবে, সঙ্গে বেল আইকনটা বাজিয়ে রাখবে, যাতে আমি যখনই ক্লাস আপলোড করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। ওকে।